হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখি বেশ ভালো রোদ উঠেছে। এখন অনেক দিন থেকে বৃষ্টি হতে হতে এখন যখন মাঝে মধ্যে একদিন করে রোদ উঠে না, ভীষণ ভালো লাগে। কারণ কাপড় চোপড়গুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, বেড কভার, বালিশের কভার, ঘরটাই পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তাই মনে হয় রোদ উঠলে না ঘরটাও ঠিকঠাক করে একটু শুকিয়ে যাবে, কাপড় চোপড়গুলো মা যখন রোদে দেবে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো এদিকে আমি সকাল সকাল আমার হাতের কাজ বলতে কিন্তু আমার বিছানাটা তোলা, আর ভাইয়ের বিছানা তোলা, বাবার বিছানা তোলা, তিনটে বিছানায় একবারে তাড়াতাড়ি করে তুলে নেব। তুলে তারপর মায়ের হাতে হাতে কাজ করে দেব। আজকে আমাদের বাড়িতে পুরো ঘর কিন্তু ঝাড়াঝাড়ি করা হবে। এর আগের বছর পুজোতে আমি ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম, এবছর আর আমি পারবো না। তাই মা কিন্তু আগে ভাগেই ঘরগুলো ঝাড়াঝাড়ি করে নেবে। পুজো আর বেশি দিন নেই, 10 দিন কি 11 দিন এরকম আছে। তো তাই এখন থেকে কাজগুলো না করলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে করতে করতে। আর এমনিতেই বৃষ্টি তো কমছেই না, তো সেই কারণে মা বলছে আজকেই নাকি সব ঝাড়াঝাড়ি করে নেবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি অনেক দেরি থেকে, 9টা থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিস্কুট আর দুধ খেয়ে নিয়েছি। আর এখন মা বলছে একটু দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে। তো দই আর মুড়ি দিয়ে খেতে তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই এখন দই খেও না, ঠান্ডা লেগে যাবে। আমার কাছে দইটা এতটা টেস্ট লাগে, এতটা ভালো লাগে, মানে আমার খুব খেতে ইচ্ছা করে। তো বেশি পরিমাণ খাইনি, অল্প পরিমাণ খেয়েছি। প্রত্যেক দিন খাই না, মাঝে মধ্যে দই খাই, মাঝে মধ্যে যে কোনো একটা ভারী কিছু খাওয়া হয়। কালকের খিচুড়ি ছিল, তো মা ফ্রিজে রেখে দিয়েছিল আজকে খাওয়ার জন্য। আমি আর খাইনি, আমার ইচ্ছে করছিল না বাসি খিচুড়িটা খেতে। তো ভাবলাম যে একটু দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই, তাহলে আমার পেটটাও একটু ভর্তি থাকবে। তো সেটা খেয়ে নিয়েছি। সকাল থেকেই না শরীরটা কেমন যেন একটা লাগছে, কারণ আমার পাগুলো কেমন মনে হয় ভেঙে ভেঙে যাচ্ছে, মানে পাগুলোর মধ্যে মনে জোর পাচ্ছি না, এরকম লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম, মানে চাটা খেয়ে বিস্কুট খাওয়া হলো, হয়ে ঘরে গেছিলাম, বিছানা গুছালাম। গুছিয়ে দেখলাম যে মা অনেকগুলো কাজ করছে। তো চলো সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছে, কারণ রোদটা না আস্তে আস্তে মনে হচ্ছে বাড়বে। যদি বেড়ে যায় তাহলে গরমের মধ্যে আর ইচ্ছে করে না এই কাজগুলো করতে। তো তাই কিন্তু মা সকাল সকালই ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি করে নিচ্ছে। মায়ের হাতে হাতে ভাইও কিন্তু কাজ করে দিচ্ছে। আর আমাদের উপরে যে র্যাকটা আছে, র্যাকের মধ্যে অনেক বাসনপত্র আছে, সবই নিরামিষ বাসনপত্র। সেই কারণে ভাই কিন্তু প্রত্যেকটা বাসন নামিয়ে দিচ্ছে, নামিয়ে এই উপরটা ঝাড় দেওয়া হবে। আর উপরটার মধ্যে মনে হয় ভীষণ নোংরা হয়েছে, বাসনগুলো ভালো করে মুছে তুলে নিতে হবে। তো আমি তো উপরের কাজগুলো করতে পারবো না, নিচেরটা করতে পারবো, মানে নিচে বাসনগুলো মুছতে পারবো। তো বললাম সবগুলো নিচে নামিয়ে নে, আমি একটা একটা করে বাসন ঠিকঠাক করে মুছে দিই, তারপর উপরে রাখলে এই বছর আর এগুলো করতে হবে না। যখন আবার পুজো টুজো হবে বাড়িতে, তখন তো এই বাসনগুলোর দরকার পড়ে। আর আমাদের এই উপরে যত বাসন আছে প্রত্যেকটা বাসনই নিরামিষ। এখানে মার বিয়ের কলস অনেক কিছুই আছে এখানে। তো সবগুলোই ভাই এক এক করে নামিয়ে দিচ্ছে। আর এই উপরটা কিন্তু ভীষণ নোংরা হয়, কারণ উপরে অনেক মাকড়সা, জাল টাল অনেক কিছুই থাকে। তো আমরা প্রায় সময়ই কিন্তু এই জায়গাগুলো ঝাড় দিলেও এই সব কিছু নামিয়ে ঝাড়াঝাড়িটা একটু কমই করা হয়। প্রায় বছরে 2বার কি 3বার করা হয়, না হলে বেশি একটা করা হয় না। যেমন ধরো পৌষ সংক্রান্তিতে, যেমন ধরো মানে চৈত্র মাসের সংক্রান্তিতে, যেমন পুজোতে, এই সময় কিন্তু এই জায়গাগুলো ঝাড় দেওয়া হয়। এদিকে দেখো বোনও কিন্তু সাথে সাথে কাজ করে দিচ্ছে। আর আমার এই বোনটা এত কাজ করে আমার ভাইয়ের সঙ্গে বা আমার সঙ্গে কি বলবো, প্রচুর কাজ করে দেয় আমার সঙ্গে। এখন জানে যে আমি একটা বেশি কাজ করতে পারি না, যেখানেই থাকুক না কেন ওকে একটা ডাক দিলেই ও দৌড়ে চলে আসে, দিদি তোর কী লাগবে, এটা লাগবে সেটা লাগবে, কি সুন্দর করে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। সত্যি আমি না এই জিনিসগুলো একদমই ভুলতে পারবো না কোনো দিন। কারণ এই প্রেগনেন্সির টাইমে যে তোমার পাশে থাকবে, যে তোমার সাথে থাকবে, তাকে সত্যি মানে ভোলা যায় না কোনো দিন। আর যে তোমার দুর্নাম করবে, যে তোমার খারাপ চাইবে, তাকে কিন্তু সত্যি কোনো দিন মানে ভালোবাসতে পারবে না। আর এই 10টা মাস একটা মেয়ের অনেক কষ্ট হয়, নিজে বুঝছি। 8 মাস পর্যন্ত যে এতটাই কষ্ট হয়েছে, তাহলে আর 2টো মাস আরও অনেক কষ্ট হবে। দিন ঘনিয়ে আসছে আর শরীরটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তো দুর্বল বলতে কি, সেরকম শরীরটা ভারী হয়ে যাচ্ছে। তো সেই রকম কারে এখন আগের মতো আর কাজ বাজ করতে পারি না। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার মায়ের
কাপড় চোপড় ঠিক করতে পারে। দেখো একটা গ্রামে একটা মহিলা কাজ করতে গেলে সবসময় কিন্তু ফিটফাট হয়ে কাজ করা কিন্তু এতটা যায় না। যতদূর সম্ভব মা জমি টমিতে কাজ টাজ করে এসে বাড়ির কাজ সব কিছু সামলে উঠতে কিন্তু এতটাও পারে না। আমি মাকে মাঝে মধ্যে বলি নাইটি পরতে, কিন্তু আমার মা নাইটিতে কমফোর্টেবল নয়, বা আমার বাবাও সেরকম নাইটি পরতে দেয় না। শাড়ি পরলেও কিন্তু এভাবেই পরে, আমাদের গ্রামে প্রত্যেকটা মহিলাই এভাবে পরে, তার থেকেও খারাপভাবে পরে। কিন্তু দেখবে আমার মা সবসময় ভালো করে শরীর ঢেকে রাখে। এখন যদি কোনো সাইডে কিছু দেখা যায়, মানে পেট টেট দেখা যায়, তাতে তোমরা এমনভাবে বলতে থাকো মনে হয় মানে সত্যি তোমরা কোনো দিন দেখো নি এরকমভাবে। আর মাকে আমি কী বলবো বলো, খারাপ তো না এরকম যে পেট, মহিলাদের পেট আছে দেখে দেখা যায়, অনেকেই যে বুকের মাঝখানটা বেরিয়ে রাখে, তো সেটা তো আমার মা রাখে না। তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে সবগুলো বাসনপত্র ভাই নামিয়ে দিয়েছিলাম, আমি একটা একটা করে ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। মুছে নিতে নিতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আমি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করব। তোমাদের সামনে আমি কয়েকটা কমেন্ট তুলে ধরছি, তোমরা প্লিজ কমেন্টগুলো দেখো। আমি কালকে বারবারই তোমাদের সামনে বলেছি যে আজ আমাকে কেউ খারাপ কমেন্ট করো না। সত্যি কালকে আমি কোনো ভিডিওতে কোনো খারাপ কথা বলিনি, আমাকে অনেকেই বলেছে, এমনকি তোমাদের চেনা একজনও বলেছিল যে বাচ্চা হতে গেলে কত কষ্ট, সেই বলেছিল। কারণ তার সঙ্গে যখন আমি কথা বলতাম সে বারবারই আমার সাথে এই গল্পগুলো করতো, তাই আমারও ভেতরে একটা ভয় ছিল, সেই কারণে ভয়টা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু দু একজন মহিলা এমনভাবে কথা বলেছে, আমার মনে হয় তারা মানুষের মধ্যে পড়ে না। সত্যি তাদেরকে দেখলে আমার শরীরটা এখন ঘিনঘিন করে উঠছে যে এতটা খারাপ মানুষও হতে পারে। একজন কি কমেন্ট করেছে তোমরা ভালো করে কমেন্টটা পড়ে দেখো, যে সত্যি এই কমেন্টটা করার পরেও যে সেই মানুষটা এখনও এই পৃথিবীতে কি করে মুখটা দেখাচ্ছে ভগবান আমি জানি না। সত্যি যে এইরকম কমেন্ট একটা মেয়ে হয়ে একটা মেয়েকে করছি, আমার তো লজ্জা শরম কিছু থাকার দরকার। একটা প্রেগনেন্সি মহিলার সাথে ঠিক কীভাবে একটা মানুষের কথা বলতে হয় সেটা তার বাড়ি থেকে শিক্ষা দেয়নি, এটা আমি আলবাত বলবো। আর একটা কাকিমা হবে না ঠাম্মি হবে আমি জানি না, কিন্তু উনি আমার থেকে অনেক বয়সে বড়, অনেকটাই বড়, ওনার থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার। কিন্তু উনি দেখছি নিজেই শিক্ষা নেই, ওনার ভেতরে নিজেরই শিক্ষা নেই, তাহলে এই বয়স্ক মহিলারা আমাদেরকে কি শিক্ষা দেবে? আমাদের বয়স কম, যারা আমরা ব্লগার আছি অনেকেই দেখবে বয়স কম, তাদের কিন্তু এই ইউটিউবে এসে অনেক কিছু শিক্ষা নেওয়া থাকে, বড় বড় ঠাম্মা কাকিমা জেঠিমা ওনাদের কাছ থেকে। কিন্তু ওনারাই যদি এরকমভাবে কথা বলেন তাহলে তাদের কাছ থেকে আমরা কি শিক্ষাটা নেব তোমরা একটু বলো তো। সত্যি মানুষ যে এতটা নিচু হয়, জানোয়ারের থেকেও যে অধম হয়, আমি এটা জানতাম না। আজ আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ কালকে আমি বারবার তোমাদের সামনে বলেছিলাম হাত জোর করে যে কালকে আমাকে কিন্তু কেউ খারাপ কমেন্ট এটার মধ্যে করো না। আর আমার ভিডিওটাতে সেরকম কোনো খারাপ ছিল না, শুধু আমি প্রেগনেন্সির কথাগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তাতেই এত খারাপ তোমরা দু একজন এত খারাপ কমেন্ট করেছো, সত্যি যেগুলো সহ্য না করা যায় না। আমি জানতাম যে বয়স্ক মহিলাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, কিন্তু এটা জানতাম না যে তাদেরই শিক্ষার এতটাই অভাব যে তারা এখন আমাদের কাছ থেকে শিক্ষা নেবে। আমি শুধু বারবারই বলি আর 3টে মাস যেতে দাও, তারপর তোমরা এত খারাপ কমেন্ট যা আছে করার করো, কিন্তু 3টে মাস আমার কোনো ভিডিওতে তোমরা যদি সেরকম খারাপ পাও বা সেরকম যদি পাও তোমরা আমাকে বলবে যে এই খারাপটা তোমার ভিডিওতে আমি পেয়েছি। আর আমাকে নিয়ে কে কীভাবে ভিডিও বানালো দেখো, আমি প্রত্যেকটা ভিডিওই মানুষের দেখি, কিন্তু আমি উত্তরগুলো করি না, কারণ আমি চাই না এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো রকম ঠিকঠাক করে কথা বলতে। কেউ একজন আমাকে নিয়ে 4 দিন ভিডিও বানিয়েছে, কিন্তু আমি তার উত্তরে কিছুই বলিনি, বললে অনেক কিছুই বলতে পারতাম। আমার বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে যে এই সম্বন্ধে যেন আমি কথা না বলি, আর আমি চাইও না এই সম্বন্ধ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে। আমি শুধু অপেক্ষায় আছি আর 3টে মাস যাক, তারপর যা প্রমাণ দেওয়ার যা বলার আমি সব কিছুই বলবো ইউটিউবের মধ্যে, কারণ যেটা সোশ্যাল মিডিয়াতে রটনা হয়ে গেছে সেটা অবশ্যই বলাটা দরকার। তো তাই আমি তোমাদেরকে বলি যে এতটা নিচু তোমরা হয়েও না, মানুষ রূপেও তোমরা যে জানোয়ারের মতো ব্যবহারগুলো করছো না দু একজন, খুব খারাপ লাগে। আমাকে একজন এমনভাবে একটা কমেন্ট করেছে যে মনে হয় লোকের বাচ্চা হয়নি তোমারই বাচ্চা হবে, আর তোমার বাচ্চা যে মানুষের বাচ্চা হবে না কুকুরের বাচ্চা হবে সেটা ভালো করেই জানা আছে। এই কমেন্টটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ কমেন্টটা দেখে আমি ভীষণ কান্না করেছি যে বাচ্চাটা এখনও জন্মই হয়নি তাকে নিয়ে এতটা খারাপ কথা বলেছে। আচ্ছা তোমরা বলো তো, আমি কি কোনোদিন কারো বাচ্চা নিয়ে এভাবে খারাপ কথা বা খারাপ কমেন্ট করেছি কোনো জায়গায়, বা খারাপ তুলে ধরেছি কোনো জায়গায়? আমি কাউকে যদি খারাপ বলে থাকি অবশ্যই তার দোষ ছিল বা আমার দোষ ছিল তাই আমি বলেছি, কিন্তু কারো বাচ্চা সম্বন্ধে কিন্তু আমি এইভাবে কোনোদিন কথা বলিনি। কারণ দেখো তাহলে তোমাদের মনের ভাবটা কতটা নিচু আর কতটা খারাপ তাহলে তোমরা বুঝে নাও। আর দেখো আমি কিন্তু এখানে আমার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে বলছি কথাগুলো, তাই বলি যে সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে বলছি, তাই যদি এখানে কারো শরীরে লাগে সেখানে আমার করার কিছু নেই এই কথাগুলো। আর আমি সত্যি আজকে আবার বলছি যে যারা বয়স্ক মহিলা আছে তারা সব থেকে
থেকে বেশি এই মুহূর্তে খারাপ, এবং তাদের শিক্ষার অনেকটাই অভাব আছে। আর একজন আমাকে বলেছে, তুমি অনেক পড়াশোনা করেছো, তাহলে তুমি কেন ভয় পাও? দেখো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কথা শুনতে শুনতে কিন্তু একটা ভয় কিন্তু ভেতরে কাজ করে, যে সিজারিয়ান যদি আমি করি তাহলে কতটা কষ্ট হতে পারে। আর অনেক সময় আমি শুনেছি যে সিজারিয়ান নাকি অনেক কষ্ট। তোমরা কালকে আমাকে অনেকেই ভালো কমেন্ট করেছো, দিদি কোনো কষ্ট নেই, কোনো খারাপ নেই, সব কিছুই ঠিকঠাক, তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার কিছুই বোঝা সেরকম পারবে না, সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এই কয়েকজনের কমেন্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ তারা সান্ত্বনা দিতে জানে, তারা ভালো কথা বলতে জানে। কিন্তু বয়স্ক মহিলাগুলো যে এতটা নিচু হয় আর এতটা খারাপ হয় সেটা আমি জানতাম না। তুমি কার সাপোর্টার সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু তুমি এই মুহূর্তে একটা প্রেগনেন্সি মহিলার সাথে যেরকমভাবে কথা বলছো সেটা অবশ্যই উচিত নয়, তাই না? তো এদিকে কিন্তু ভালো করে আমার ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু নামিয়ে নিয়েছিল। আর এদিকে ভাই কিন্তু আমাকে খাটের নিচটা ঝাড় দিয়ে দিল, কারণ আমি এখন আর খাটের নিচে সেরকমভাবে ঢুকতে পারি না। আর আমাকে খাটের নিচে ঢুকতে একদমই বারণ করে দিয়েছে মা ভাই দুজনই। তো সেই কারণে ভাইকে বললাম, ভাই ডাকতেই চলে এসেছে আর আমাকে খাটের নিচটা ঝাড় দিয়ে দিল। আর আমি এই যে এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার বড় জেঠি এসেছে আমার জন্য তরকারি নিয়ে। তো সেই কারণে কিন্তু বড় জেঠি বলছিল যে এই তরকারিগুলো রান্না করেছি তোর জন্য, নিয়ে আসবো নাকি? তো আমি বললাম নিয়ে আসো। এদিকে কিন্তু মাও কিন্তু টিভির ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে, ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমি এখন আগের মতো আর এত কাজ করতে পারি না, শরীর আস্তে আস্তে আমার ভারী হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাকে বাড়িতে কাজ করতে দেয়ও না। যতটুকুই আমি কাজ করি না কেন সেটা একদমই অল্প পরিমাণের। এবার কাকার বাড়ি থেকে মাছ দিয়ে গেছে, তোমাদের শুধু মাছগুলো দেখাই যে কতটা ছোট। আর এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই মাছ, এই হচ্ছে ছোট ছোট মাছ। আর এটা কতটা ছোট তোমাদের দেখাই, দেখো একদম ছোট ছোট মাছ। এগুলো দিয়ে কিন্তু ঝাল বেশ ভালো লাগে, চটচটি খেতে বেশ ভালো লাগে। তো এগুলো আমি ধুয়ে এনে মাকে দিই, মা রান্না করবে। এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো নাকি কালকে একটা জাল পেতেছিল, কি জাল যেন ওটাকে বলে, ছোট ছোট মাছ ধরেছে। তো ওই জালটা পেতেছিল কাকা। যে বৌদিকে ওই যে বিষাক্ত পোকা কামড়েছিল ওই বাড়ি থেকেই পাঠিয়েছে মাছগুলো। চলো ওগুলোকে ধুয়ে নিল, ধুতে অনেক সময় লাগবে অনেক। আর এই মাছগুলো বেশ নোংরা টাইপের হয়, তো একটু বেশি করে লবণ নিয়ে এসেছি, ভালো করে কচলে নেব লবণের সাথে। আর এগুলোর সাথে অনেক পোকা টোকা থাকে, সব বেছে নিতে হবে। এগুলো বাঁচতেই সময় চলে যাবে আমার 1-1.5 ঘন্টা। তারপর মা রান্না করবে। আমি অনেকদিন থেকে রান্না বান্না এসব ছেড়ে দিয়েছি, বসে বসে রান্না করতে একদমই ইচ্ছে করে না, মনটাই কেন বা চায় না যে একটু রান্না টান্না করি। যখন মা ব্যস্ত থাকবে তখন আবার রান্নার দিকে একটু মন দেব, কিন্তু এখন আর ইচ্ছেই করে না। মাও আমাকে তো বলেই না, তবু হাতে হাতে যদি একটু কাজ করে দিই মার তো একটু সুবিধা হয়। আর বসে থাকলে আমারও শরীরটা ভারী হয়ে যাবে, আমারও খারাপ লাগবে। আর কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের পাশের বাড়ির কাকিকে নিয়ে গেছে হসপিটালে বাচ্চার জন্য। কি বাচ্চা হয়েছে এখনও খবর পাইনি, খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো। আর আমাদের এখানে গ্রামে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা 4 জন একবারে গর্ভবতী হয়েছি। মানে প্রথম হয়েছে একটা বৌদি, পাশের বাড়ির বৌদি, একদম আমার বাড়ির মানে সামনে যে বাড়িটা আছে সেই বাড়ির। তারপরে হয়েছে কাকি, তারপরে হয়েছে আমার একটা ভাস্তি, তারপর হয়েছে আমি, তারপরে অনেকে আছে। আর সবাই বলে কি, যখন এই সময় মানে গর্ভবতীর সময় হয় তখন নাকি এক এক করে হতেই থাকে গর্ভবতী। এটা একদমই ঠিক। যখন আমাদের বাড়ি যে ছোট বোনগুলো হয়েছিল তখন না এই টাইমে অনেকগুলো মহিলা ছিল একবারই গর্ভবতী, কেউ 1 মাস, কেউ 15 দিন, কেউ 2 মাস, এরকম সময়ে মানে ছোট বড়। আর আমাদের অস্টিকে এরকম হয়েছে। আর এই বৌদি আর কাকিরটা প্রায় 10 দিনের বেশি কম, আর আমারটা 2 মাস, অত দেরি আছে এখনো অঘ্রাণ মাসে। আর ভাস্তির যেটা বলছি সেটা কার্তিক মাসের দিকে। আজকে নিয়ে যাওয়া, কালকে নিয়ে গেছে, এখনো জানা যায়নি। দেখো এই মাছগুলোতে কিন্তু অনেক রকমেরই পোকা থাকে। তারপরে এগুলো জমির মাছ, মানে এমনিতে যে আমাদের যে রোয়া ক্ষেত আছে
মানে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের মধ্যেই মাছগুলো হয়। এই ধান ক্ষেত থেকেই মারা হয়েছে মাছগুলো, তো সেই কারণে কিন্তু মাছগুলোতে প্রচুর ধান গাছ দেখতে পাচ্ছ তোমরা। তো এগুলোকে বেছে বেছে নিয়ে যেতে হবে, আর এগুলো বাঁচতে অনেক সময় লাগে এই মাছগুলো। আর অনেক সকালেই মাছগুলো দিয়ে গেছে, মা রেখে দিয়েছিল, মাছগুলো পুরো মরে গেছে। আর কালকে যে কাকিকে নিয়ে যাওয়া হয়েছে সেই কাকির আগের একটা মেয়ে আছে, প্রায় 5 বছরের একটা মেয়ে আছে, এখন আরেকটা বাচ্চা, দুটো বাচ্চা এটা নিয়ে। তো আমার না ভীষণ ভয় লাগছে, কি জানো, কি হবে না হবে। তারপর তো বেশি দিন নেই, আর হাতে মাত্র 2টো মাস, তারপরে আমার সময়। আর অনেকেই অনেক রকম কথা বলে যে সিজার করলে এই কষ্ট হয়, ওই কষ্ট হয়, নর্মালি কষ্ট হয়। আমার তো ইচ্ছে হচ্ছে নর্মালি বাচ্চা নেওয়ার, কিন্তু এখন ভগবানের আশা, ভগবান যেভাবে দিবে সেভাবেই তো না। আমি বললেই তো সব কিছু হয়ে যাবে না, যে আমি বলবো নর্মালি হবে আমার নর্মালি হবে, সেরকম তো না, তাই না? এখন আমার যদি কোনো প্রবলেম না হয়, যদি সেরকম নর্মালি হয় তো ভালোই, আর না হলে তো সিজারিং করতে হবে। অনেকেই বলে যে নর্মালে অনেক কষ্ট, সিজারে কষ্ট নেই, কেউ বলে আবার সিজারে সব থেকে বেশি কষ্ট, অনেক কষ্ট হয়, অনেক ব্যথা হয়, দাঁড়ানো যায় না ঠিকঠাক, একদম কাটা মুরগির মতো ছটফট করতে হয়। এই কথাগুলো শুনেই না ভীষণ ভয় লাগে। আর একদিন করে যখন বৌদি গেছে যেদিন, সেদিনও আমি ভীষণ কান্না করেছি, খারাপ লেগেছে আমার। মানে কয়েকটা দিন পর আমারও এই সময়টা আসবে। আজকে যখন কাকি গেছে আমার ভীষণ, কালকে যখন কাকি গেছে ভীষণ খারাপ লাগছে যে আর কয়েকটা দিন তারপরেই আমার সময়। মানে অন্যরকম একটা লাগছে, ভিতরে একটা ভয় কাজ করছে। যখন দেখতাম যে জেঠি ওরা যেত হসপিটালে, যখন বোনরা হয়েছে, তখন না ভীষণ আনন্দ হতো যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে। এখনও ভীষণ আনন্দ হচ্ছে যে আর কয়েকটা দিন পরে ছোটো পুচকুকে দেখতে পারবো, কিন্তু আমার ভীষণ টেনশান হচ্ছে, ভয় করছে যে কি হয় না হয়, কেমন বা হয়, কী বা লাগে, ব্যথা লাগে কি না, এরকম এই বিষয়গুলো নিয়ে বেশ টেনশান হচ্ছে। এই মাছগুলোর সাথে সাথে না দেখো ছোটো ছোটো চিংড়ি মাছও চলে এসেছে, একদম ছোটো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন মাছগুলো ধোয়ার পালা আমার, অনেকক্ষণ সময় ধরে মাছগুলো ধুতে হবে। এখন মটরটা ছেড়ে চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। মাছগুলো একদমই ছোট, কিন্তু এই মাছগুলো খেতে না বেশ ভালো লাগে। এই মাছগুলো দিয়ে যদি তুমি ঝাল খাও এতটা টেস্ট লাগবে কি বলবো, প্রচুর টেস্ট হয় এই মাছগুলো ঝাল খালে। আর ঝাল করলে এই মাছ থেকে একটু ঝাল বেশি দিতে হয়, মানে একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হয়। তো এখানে অনেকগুলোই মাছ ছিল, আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছি। আর এগুলো বাছতে কিন্তু অনেকটা টাইম লাগে। এগুলো একদম ছোট ছোট মাছের বাচ্চা, একদম ছোট ছোট। তো কাকা নাকি জাল পেতেছিল, মানে একটা কি জাল বলে ওই জালগুলো পেতেছিল, এখানে নাকি এই মাছগুলো ফেসেছে। তো ফাঁসি জালের মতোই নাকি কি বললো, তো এই মাছগুলো নাকি ফেসেছে। তো আমাদের ঘরে যে বড় জেঠিদের ঘরে, ছোট জেঠিদের ঘরে, সবার ঘরেই কিন্তু মাছ দিয়ে গেছে। তো মা বললো কি এত ছোট ছোট মাছ রান্না করবো, তার থেকে মাছগুলো বড়া করে নিই। তো আমার না এই মাছগুলো দেখেই ভীষণ ঝাল খেতে ইচ্ছে করছিল, মাছের ঝাল। তো মা বুকে বললাম যে আমি ভালো করে ধুয়ে এনে দিচ্ছি, তুমি এটার জন্য মাছের ঝাল রেডি করো। তো এখানে কিন্তু ভালো করে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ ধোয়ার পরে মাছগুলো এরকম পরিষ্কার হয়েছে, এর থেকে বেশি মাছগুলো আর পরিষ্কার হবে না। আর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এসে মার কাছে দিলাম, এখন মা রান্না করবে। আর এগুলো সব থেকে টেস্ট আমার বেশি লাগে সেটা হচ্ছে মাছের ঝাল। তো এই দেখো মাছের ঝাল কিন্তু আমাদের হয়ে গেছে। আর এটা খেতে যা টেস্ট হয়েছিল কি বলবো, প্রচুর টেস্ট হয়েছিল খেতে। একটু মাকে বলেছিলাম একটু লঙ্কা বেশি করে দিতে, লঙ্কাটা দিলে কি এটা আর মাছের যে একটা তেতো ভাবটা আছে, মানে একদম ছোটো মাছ তো, নাহলে তেতো লাগবে, তাই কিন্তু এই লঙ্কা বেশি করে দিলে তেতো ভাবটা লাগবে না। আর আমার মা এই জিনিসটা খুব ভালো রান্না করেছে, মানে মাছের ঝাল, মাছ দিয়ে চচ্চড়ি, এই জিনিসগুলো ভীষণ ভালো রান্না করে। তো এখানে আমি খেয়ে নিচ্ছি। তার সাথে ছিল বড় মাছ ছিল, মানে আমাদের আজকে কিন্তু মাছ এনেছিল, মানে এগুলো কি মাছ বলে, রূপচাঁদা মাছ বলে। তো সেই রূপচাঁদা মাছের কিন্তু মাছ ঝোল করেছিল, রূপচাঁদা মাছের ঝোল। আর এদিকে কিন্তু এই যে ছোটো মাছ, এই ছোটো মাছগুলো দিয়ে করেছিল ঝাল। আর এইটা দিয়ে এখন সকালের খাওয়াটা হয়ে যাচ্ছে আমার। এখন বাজে 10:30টার মতো। 10:30টার দিকে ভেবেছিলাম একটু সেদ্ধ ভাতটা খাবো, তো মার দেখছি রান্না হয়ে গেছে। মা বলছে যে সেদ্ধ ভাত আর খেতে হবে না, আমার রান্নাই কমপ্লিট হয়ে গেছে, চল সবাই মিলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই। তো এদিকে কিন্তু 2টা তরকারি রান্না হয়েছে, কারণ জেঠি বলে গেছে দুপুরবেলা তরকারি দিয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে একটু বসে দেখলাম যে আজকের আকাশটা ভীষণ পরিষ্কার, আর একদম মনে হচ্ছে দুর্গাপূজার সামনেই। আকাশ দেখে মনে হচ্ছে, ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না, কারণ ওয়েদারটা একদম বর্ষাকাল বর্ষাকাল। অনেকদিন পর রোদ উঠেছে, বাড়ি ঘরগুলো দেখো কি সুন্দর আজকে শুকিয়ে যাবে। আর রোদ ওঠার পরেই কিন্তু
কিন্তু আমাদের গরু ভেড়া সবাই কিন্তু বাইরের দিকে দেওয়া হয়েছে, মানে জমির দিকে দেওয়া হয়েছে। আর ওরা বাড়িতে থাকলে বেশিরভাগই কিন্তু বাড়িতে যখন থাকে তখনই ওরা কিন্তু মানে সেরকম থাকতে চায় না বাড়িতে, কারণ পশু পাখি ওদেরও তো মনটা চায় একটু বেরোয়, তাই না? তো এদিকে দেখো জেঠি কিন্তু আমার তরকারি নিয়ে চলে এসেছে। এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে, 3টে তরকারি নিয়ে এসেছে। আমার ভীষণ মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু শুকনো মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল, এটা নিয়ে এসেছে। তারপর কি বলে এটাকে, টমেটো আর ঝিঙে, এটা দিয়ে আমার চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল, মাছের ভাজা, সব কিছু রান্না করে আমার জন্য নিয়ে এসেছে তাড়াতাড়ি করে। তোমরা রাখছো ওই কত ইয়াটা মাছটা ভালো না, মাছটা ইয়াটা ঘ্রেনটা গেছে, এটা মাছটা আমরা ঝিঙার ওই টমেটো দুইটা দিয়া এই মাছটা বিপ্লবদার বউয়ের ঘরে খারাপ হয়ে যায়। না এটা চন্দনের মামার বাড়িতে এটি শেষ এটা, এটা আরো আগে খাবো না, তেলটা থাকতে, তেলটা না ধুইছি না, তেলটা গেছে মাছটা টেস্ট আনলে। লাউডা তোমার একটু ইয়া ধরছে না, এটা ধরছে না, এটা টেকুরটা আমি তো গেছে জানা কিটা নারায়ণ আমি যা রোববার একটা নারায়ণ যাই আইছে পরশুনাটা খুব ভালো হয়ে গেল, যা পরশুনা তাইছে সুয়ারি চারা নিতে, এর চারা তুলে দিতে আরেকটা তুমি কিনে। তারপর চান টান করে জেঠির তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া করে বোন আর আমি দুজনে শুয়ে আছি। আর ও দেখো এই যে আমাদের জিও মোবাইলটা ওটাই দেখে বেশিরভাগ, আমার মোবাইলও সেরকম পায় না, কারণ ছোটো মানুষকে মোবাইল দেওয়াটা এত ভালো না। তো হয় জিও মোবাইলটাই, ছোটো মোবাইলটা একটুক্ষণ দেখবে আর টিভি দেখবে, তাছাড়া বই পড়াশোনা ওইসবই করবে, না হলে কিন্তু আমার মোবাইল বা ভাইয়ের মোবাইল দুটোর মধ্যে একটাও সেরকম পায় না। আজকে একটু বলছিল যে ছোটো মোবাইলটা দেখি, তাই আমার সাথে শুয়ে শুয়ে ছোটো মোবাইলটা দেখছিল। আমার চান টান হয়ে গেছে, এদিকে কিন্তু ভালো করে আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো ভাবছি বিকেলবেলার দিকে একটু ঘুমোবো, আর বোনের সাথে একটু দুষ্টুমি করছিলাম, মানে ক্যামেরাটা ওর সামনে নিয়ে যাচ্ছিলাম, ও ক্যামেরা নিয়ে গেলে দেখো কি সুন্দর হেসে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি।